21শে জানুয়ারির কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সেই চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন, আপনারা বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়, মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা বুথে। আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবার বুথ ভিত্তিক ভাঙড়ে যেতে হবে। বেলা 11টার মধ্যে আপনারা কি করবেন, পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে এতে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। এই যে ওবিসি কথা বলে আমি বক্তব্য ভাই শেষ করে দেবো। হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সেই চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন, আপনারা বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। এক ভাই প্রশ্ন করেছে ওবিসি নিয়ে কিছু বলুন। যারা রেকর্ড করছেন মোবাইলে, আমি বলবো আলাদা করে এটা রেকর্ড করুন। আপনারা ছাড়বেন আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নওশাদ সিদ্দিকী বলেছে, ভুল বলেছে কি ঠিক বলেছে। যদি নওশাদ সিদ্দিকী ভুল বলে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন। এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সবথেকে বড় যে অভিশাপ দিয়েছে, সবথেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। কি করেছে? সার্ভের নামে হচপচ করেছে। কলকাতায় বসে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, বীরভূমের ওবিসির সার্ভে করেছে। হয় কি? নাটক হয়েছে। ওবিসি বি থেকে ধরে ওবিসি এতে ঢুকিয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বিতে ঢুকিয়েছে, মানে পুরো ঘেটে ঘ করে দিয়েছে। কেমন হয়েছে আমি বলছি। মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুবভারতী স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিল। জানেন কেন গোলযোগটা হয়েছিল? আপনার হাতে টিকিট, আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন, গেটের টিকিট চেক করলো, আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, সব করলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে, যে ওবিসি সার্টিফিকেটটা দিয়েছে, পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, পাশের লিস্টে নাম আসবে, আপনি চাকরি পাবেন না। অর্থাৎ ওই ওবিসি লিস্ট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান। ওবিসি 2004 সালে, একটু মাথায় রেখে দেন, 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে বর্গের মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল, যেখানে সরাসরি মুসলমান, সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনীতিভাবে পিছিয়ে আছে, এর উপরে সমীক্ষা চালানো। সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় 10% সংরক্ষণ দিতে হবে। সেই অনুযায়ী ওবিসি এ 10% মুসলমানদের সংরক্ষণ ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এর মধ্যে এটাকে খারাপ করার জন্য, এটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এটাকে ক্ষতি করার জন্য আস্তে আস্তে পয়জন পুশ করেছে। আস্তে আস্তে পয়জন পুশ করেছে। হাইকোর্টে মামলা হয়েছে, প্রায় 12 বছর 13 বছর মামলা চলেছে। ভালো উকিল মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কেসে হেরেছে। এখন কি করছে? অনগ্রসর যারা আরও বেশি অনগ্রসর হয়ে যাবে। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি, আপনারাও দেবেন। প্রকৃত অর্থে যদি ওবিসি থেকে সংখ্যালঘু মুসলমানদের বেনিফিট দিতে চান, সংখ্যালঘু মুসলমানরা যদি বেনিফিটেড হতে চান, তাহলে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে মুসলমানদেরকে ওবিসির জন্য রিজার্ভেশনের কথা বলেছে, সেটা করা হোক সায়েন্টিফিক ওয়েতে। আমি বলছি না যাকে তাকে মুসলমানকে ধরে আপনি ওবিসির এর মধ্যে ঢুকিয়ে দেন, এর আমি পক্ষপাতী নয়, এর আমি বিরুদ্ধে। কিন্তু আমি চাই যে কমিশনের অ্যাক্ট অনুযায়ী সার্ভে হোক, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক। প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর,
তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে 10% সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক। দেখবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা অনেক গল্প বলবে, এ কথা বলবে না। আর সামনে ভোট আসছে, মুসলমান মধ্যবিত্ত সমাজের মানুষরা যারা ওবিসি নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে, তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা বানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নাকি সার্ভে হবে। নতুন করে তো সার্ভে হবে, করতেই হবে, কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% মুসলমান ওবিসি সংরক্ষণ দেব, এ কথা কিন্তু বলছে না। সার্ভে হবে, আবার সেই মেসিকে দেখানোর মতো টিকিট কাটা হবে, 2026-এর ভোটটা পার করে দেবে। তাই আপনাদের বলবো, এই জবাব যদি আপনি আমাকে দিতে হয়, তাহলে এই মমতা ব্যানার্জির এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে। বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই তৈরি করব। প্রকৃত অর্থে আর দলিতদের যে 22% সংরক্ষণ আছে, প্রকৃত দলিতরা সেই 22% সংরক্ষণ পাচ্ছে না। ফেক এসসি সার্টিফিকেট দিয়ে নন দলিতরা চাকরি করছে, সেটাকে আটকাবো। প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, এটাকে বন্ধ করব। আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু মুসলমানদের জন্য আর 5% অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে পশ্চিমবাংলার দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমান যারা আছেন পিছড়ে বর্গের অনগ্রসর, তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। কি করেছে জানেন? কমিশনের রিপোর্ট বলছে 100 জন সরকারি চাকরি করলে 10 জন সংখ্যালঘু পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে। মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে, সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে। এখন সরকারি কর্মচারী 100 জন থাকলে 1.87 মানে 2%, বিলো 2%, কিন্তু কমিশনের সুপারিশ হলে 10টা কম করে 10টা চাকরি পেত সংরক্ষণ কোটাতে। সেটা হচ্ছে কি, এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণ কোটার মাধ্যমে পেত, সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। বক্তব্য এবার আমি এখানে সমাপ্ত করছি। আর কিছু আছে বলা? পরে বলবেন বাবু, আমার পরে বলবেন। কারো কোনো কিছু বলার আছে আর? হ্যাঁ, প্রশাসনের বিষয় সেগুলোকে তো আমি বলছি আমাকে একটা লিখিত জমা দিতে। অনেক খবর আসছে আমার কাছে নাকি কিছু কিছু পুলিশের লোক ভ্যানওয়ালা, ইঞ্জিল ভ্যানওয়ালা একটা গাড়ি ধরে টাকা নিচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যখন এটাকে নিয়ে মুভ করব তখন কি বলবে আমাকে যে এটা ভুল কথা, এটা ভুল কথা। কেউ আমাকে, আমি আপনাদের বলছি, যদি কাউকে অন্যায়ভাবে টাকা নেয়, আপনাদের কাজ হবে কি, সিধে ডিসি অফিসে চলে যাবেন। ডিসি অফিসে যে আপনার অভিযোগটা লিখে নিয়ে গিয়ে জমা করে রিসিপ্টটা নিয়ে রিসিপ্টের কপিটা আমার কাছে পাঠাবেন। অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, বিতর্ক করার দরকার নেই। জোর করে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে আপনার কাছ থেকে টাকা কেউ যদি নেয় কোনো অফিসার, এটা তো অন্যায় করছে, এটা তো এটা অন্যায় কাজ। গুটি কয়েক অফিসার এটা করছে, আমার কাছে খবর আছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে আমি বলছি, কিন্তু আমাকে তো বলবে আপনি মিথ্যে কথা বলছেন, তাহলে আমি কেমন কী করবো ভাই? তাই আমি ওপেন বলছি, আজকে একটা অভিযোগ জমা করুন, রিসিপ্ট কপিটা নিন, রিসিপ্ট কপিটা আমাকে পাঠান। তারপরে আমি আমার দিক থেকে একজন বিধায়ক হিসেবে যেটা করার দরকার সর্বোচ্চ আমি করব। তারপরেও বলছি, প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না। প্রশাসনের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব। কিন্তু প্রশাসনের একটা হেভি অংশ সিট দ্বারা সোজারাকে এখনও কাজ করার চেষ্টা করছে, তাদের পাশে তো আমাদের দাঁড়াতে হবে ভাই। আপনারা অবাক হবেন শুনলে, সরকারি কর্মচারী বা বেসরকারি 8 ঘন্টার বেশি ডিউটি করতে নাই,
তাহলে তাদেরকে কি করতে হবে, আলাদা একটা রোজ দিতে হবে। দেখুন আজকে পুলিশ যারা আছে 8 ঘন্টা কেন 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে নিচ্ছে। মমতা ব্যানার্জি পাড়াতে পাড়াতে আমি বলেছি থানা করে দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পাড়াতে পাড়াতে থানা করছে, প্রশাসন কি পুলিশ বেশি দিচ্ছে? ফলে একটা পুলিশ দেখুন 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছে, তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। যে প্রশাসন তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলবো, আর সৎ প্রশাসনের পক্ষে আমরা আওয়াজ তুলব। মমতা ব্যানার্জিকে বলবো যে 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশের, ইমিডিয়েট সেটাকে পূরণ করো, আর কেন্দ্রীয় সমাহারে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করে দাও, এটাও সাথে সাথে আমরা আওয়াজ তুলব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ভরসা করতে পারি তো আপনাদের কাছে, কি ভরসা? 2021 সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়েছিল, অনেক মায়েরা আর অনেক বয়স্ক বাপেরা তখন ভালোবাসলেও ভোটটা দেয়নি। 2026 সাল আজকে দাঁড়াচ্ছে, মধ্যিখানে 4.5 বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, এরা একটা বৃন্দে দুটো ফুল, এটা কারো কে জানতে কারো বাকি আছে? তা 2021 সালে 26,151টা লিড পেয়েছিল খামচিহ্ন, তা 2026 সাল আসছে, লিড ডবল হবে তো নাকি? ডবল হবে তো নাকি? লিড হবে তো নাকি ডবল? এখন আর কোনো জায়গা দেখার দরকার নেই, হাতটা পেছনে রাখবেন। ওরা বদমাইশি করতে পারে, গতবারে করেছিল, বলেছে তুমি ভাইজানকে ভোট দাও, দেবে, এটা তৃণমূলের ডাইরেক্ট নয়, তৃণমূলের কিছু খোঁচড় ছাড়া থাকে বুতে বুতে, চাচি তুমি ভোটটা দেবে, চাচা তুমি ভোটটা দেবে, 1 নম্বর সুইচটা টিপলে কি হবে, মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানকে দিও। সব ভোট গুতে গেছিলো, বুঝতে পেরেছেন? এইবারে ওই ভুল কাজটা না হয়, হাত ইভিএম মেশিনের পেছনে গিয়ে এরকম রাখবেন, আগে দেখবেন ভালো করে, যেখানে খাম চিহ্নটা আছে ওর ওখানে গিয়ে সোজা টিপে দেবেন। হ্যাঁ, মাথায় থাকবে তো? হ্যাঁ একদম। তাহলে 2021-এর 26,151 লিডটা ডবল হচ্ছে এবারে, এটা ভরসা করেন তো? এটা আমি ভরসা আপনাদের কাছে করি, এটা ডবল হচ্ছে এই জন্যই যে আপনাদের আমি ভরসার জায়গায় তৈরি করতে পেরেছি। আপনাদের ভোটকে আমি বিক্রি করেছি, আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি, আপনাদের সাথে প্রতারণা করেছি, আমি আপনাদের ভোট নিয়ে আছি, এটাও মাথায় রাখবেন। ডুবলে নওশাদ সিদ্দিকী একা ডুববে, আর বাঁচলে সবাইকে নিয়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে যাবে। ডুবলে আমি একা ডুববো, কিছু পাওনা হলে সবাইকে নিয়ে ভাগ করে নেব, এটা মাথায় থাকে, এটা বিশ্বাস হয়তো নাকি? আর যদি বিক্রি করার হতো এতক্ষণে আমি কি করতাম? অনেক অফার ছিল, যারা হই হই করছে সে যে পদে যেতে পারে না তার থেকে অনেক উঁচু পদে আমি পৌঁছে যেতাম, কিন্তু না, আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না, আর আমাকে ধমকে চমকে ও কিচ্ছু কাজ হবে না। আমার পরিবারের 1450 বছরের ইতিহাস আছে, একটু দেখে নিতে বলবো যে আমার পরিবার কেমন মাথা তুলে ছিল, আছে, আর আগামী দিনেও থাকবে। যাদের উদ্যোগে আমাদের এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে, শুধু জাতীয় স্তর নয়, আপনাদের ভূমিকাটা এতই বলিষ্ঠ হচ্ছে ডে বাই ডে, আজকে আন্তর্জাতিক স্তরেও আমাদের কর্মকাণ্ড আপনারা পৌঁছাতে সহযোগিতা করছেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের, যাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি। ধন্যবাদ জানাই আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব, যারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন বা যারা স্টেজে উপস্থিত আছেন। বন্ধুগণ, আপনাদের আমি রক্তদানের ওপরে প্রথমে গুটি কয়েক কথা বলবো। আমরা এখনো কনফিউজ আছি অনেকে, রক্ত দিলে কি হবে না হবে, শরীর নাকি অসুস্থ হবে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন বা 120 দিন ছাড়া যদি কেউ কন্টিনিউ রক্ত দেয় তার স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং রক্ত দিলে অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে, মুমূর্ষু রোগীরা যারা রক্তের অভাবে, যাদের অপারেশন এখনও করতে পারছে না, বা থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, প্রায় যাদের রক্তের প্রয়োজন হয়, যারা চিন্তিত থাকে, তাদেরকে রক্তদানের মাধ্যমে তারা চিন্তামুক্ত হতে পারে বা তাদের স্বাস্থ্য ভালো হতে পারে, তারাও অনেকে প্রাণে বাঁচতে পারে। যেমন একটা দিক, তার সাথে সাথে একটা দিক রক্তদান। ভাই তোমরা একটু পিছিয়ে যাও তো,
পিছনে লোককে ডিস্টার্ব, ঢুকে পড়ছে কেন এখানে? ভাই যারা আছেন দাঁড়িয়েছেন একটু পিছিয়ে যান। ভাই আমার মিডিয়ার বন্ধু ছাড়া একটু পিছিয়ে যান তো, এখানে আপনারা পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, অনেক জায়গা আছে, পিছিয়ে আসুন। যারা বসে আছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তো রক্তদানের আরেকটা দিক, সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। এই তৃতীয় পার্টটা নিয়ে আমি একটু চর্চা করব আপনাদের সাথে। কারণ মেডিকেল সায়েন্স কি বলছে, সারা পৃথিবীতে 10টি ভয়ঙ্কর রোগ আছে। সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি ভয়ঙ্কর রোগের সাথে আমরা অনেকেই পরিচিত। একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার, দ্বিতীয় ভয়ঙ্কর রোগটা হচ্ছে স্ট্রোক। আমরা আজকাল দেখছি ক্যান্সারের আর বয়স সীমা থাকছে না, আর স্ট্রোকের আর বয়স্ক বা বৃদ্ধারা স্ট্রোকে আক্রান্ত হয়েছে ওটাও আর মানদণ্ড থাকছে না। এখন আমরা কি দেখছি যে আপনার ইয়াং ছেলে মেয়েরাও স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে বা ক্যান্সারও আক্রান্ত হচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে, কিভাবে আপনি ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে পারেন, কিভাবে আপনি স্ট্রোকের থেকে পরিত্রাণ পেতে পারেন। একগুচ্ছ নির্দেশিকা আছে, কিন্তু ওই নির্দেশিকাগুলো আমরা হয়তো অনেকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলেও সময়ের জন্য, ব্যস্ততার জন্য, কাজকর্মের জন্য, পরিবারের জন্য, পেশাগত কারণে আমরা সেটাকে সঠিকভাবে মেনে চলতে পারি না। কিন্তু এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও আছে। এই স্ট্রোক থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাগুলোর মধ্যে একটা অন্যতম রাস্তা নিয়মিত রক্তদান করা। তাই আপনাদেরকে বলবো, যারা এখনও ভাবছেন রক্ত দেব কি দেব না, রক্ত দিলে কি হবে না হবে, আমি তাদের কাছে অনুরোধ করছি মেডিকেল সায়েন্সকে একটু ফলো করুন। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 120 দিন ছাড়া যদি আপনারা নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। প্রতি 120 দিন ছাড়া যদি আপনি নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। আপনারা শুনলে অবাক হবেন বা অনেকে জানেন, আমি রিমাইন্ডার হিসাবে আপনাদেরকে জানাচ্ছি, বা যারা জানেননি তাদেরকেও জানানোর চেষ্টা করছি। 100 জন মানুষ যদি স্ট্রোক রোগে আক্রান্ত হয়, যারা মারা যাচ্ছেন বা যারা বেঁচে আছেন তাদের মধ্যে 80% মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ যারা স্ট্রোক রোগে আক্রান্ত হলো, হায়াত থাকার জন্য, আয়ু থাকার জন্য সে বেঁচে গেল, এমন মানুষের মধ্যে 80% চিরতরের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলে। সে, যদি আমি কোড আনকোড বলি, পঙ্গু হয়ে যায়। তাহলে এই রোগ থেকে আপনাকে আমাকে যদি মুক্তি পেতে চাই তাহলে আপনাকে আমার উচিত হবে নিয়মিত আমরা রক্তদান করি। তাহলে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর 4টে মানুষও উপকৃত হবে। তাই বন্ধুগণ, যারা এখনও ভাবছেন রক্ত দেবো কি দেব না, রক্ত দিলে কি হবে, এই হবে সেই হবে, তাদেরকে বলবো আপনি রক্ত দিলে আপনার রক্ত থেকে 4 জন মানুষ উপকৃত হতে পারে। যেমন ঠিক আপনি রক্ত